হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো, এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। একটুখানি আমি বলে নিই, ঠিক আছে। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে একটা কম্পিউটারের কটা পার্টস, তাই তো? একটা কম্পিউটারের কটা পার্টস আগের দিন কে কে ছিলে? ছেলেদের মধ্যে কে কে ছিল হাত তোলো। আগের দিন কারা কারা ছিল? এই কে কে ছিল বলো? তোমরা ছিলে না পিছনে? বলো একটা কম্পিউটারে কি কি, একটা কম্পিউটার সিস্টেম চালাতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয়? আগের দিন আমরা বলেছিলাম যে একটা মানুষের যেরকম ইউপিএস, সিপিইউ, মনিটর আর কিবোর্ড মাউস না থাকলে হবে? কিবোর্ড মাউস না থাকলে হবে না, তাই তো? তাহলে একটা কম্পিউটার সিস্টেমে ন্যূনতম, আমরা একটা কম্পিউটার যদি ধরি, একটা কম্পিউটার সিস্টেমে ন্যূনতম আমার 5খানা জিনিস লাগবে। একে লাগবে কি? মনিটর। 2 লাগবে কি? সিপিইউ। হ্যাঁ। 3 লাগবে কি? যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু নিয়মটা হচ্ছে, আমরা যে ক্লাসটা ডিকটেশন দেব, মানে যে ক্লাসটা সম্পর্কে বলবো, সেই ক্লাসটা নোট ডাউন করতে হবে। নোট ডাউন মিনস হচ্ছে তোমার নিজের মতো করে লিখতে হবে খাতাতে, এবং ওটার লেখাটা বাড়িতে আর 5টা সাবজেক্টের মতো পড়তে হবে না, কিন্তু একটু আধটু দেখতে হবে। কি দেখতে হবে? যে আগের দিন ক্লাসে কি হয়েছিল, আমরা কি পড়েছিলাম। একটুখানি না দেখলে কি হবে, পরবর্তীকালে যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু প্রবলেম হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে যেখানে প্রবলেম হবে, আগে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার আমাকে এই জায়গাটা একটু বলে দিন, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে একটু আধটু লিখতে হবে, আর পারলে একটা ডায়েরি করবে, সেই ডায়েরিতে ডেট ওয়াইজ পরপর নোট ডাউন করবে, ঠিক আছে। কেন নোট ডাউন করতে হবে? আজ থেকে 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর যখন মনে হবে যে আমার এই জায়গাটা একটু দেখতে হবে, তখন তুমি ওখান থেকে কিন্তু দেখতে পাবে। আর যদি তোমার কাছে কিছু নোট ডাউন না থাকে, কি হবে, আমরা একটা ক্লাস যখন বললাম তখন মনে হলো হ্যাঁ এটা ইজি, কিন্তু যখন 1 বছর পর আমি যদি আজকের দিনের ক্লাসটাকে তোমাকে রিমাইন্ডার দিতে বলি, তোমার মাথার মধ্যে আর কিছু থাকবে না, ঠিক আছে। কেন না, ওটা তখন তুমি ভুলতে বসবে। এবার তখন তোমার কাছে যদি খাতা, পেন, ডায়েরি থাকে, তুমি সেইটা দেখে কিন্তু সেটা আবার তুমি দেখতে হবে যে হ্যাঁ এই ডেটে এই ক্লাসটা হয়েছিল, এই জিনিসগুলো আলোচনা হয়েছিল, ঠিক আছে। তাহলে নিয়ম হলো, প্রথমে আমরা যে মেন ক্লাসে, সেই মেন ক্লাসটায় আমরা ডিকটেশন দিয়ে দেবো। একটা জিনিস পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক সম্পর্কে আমরা আলোচনা করব। সেই আলোচনাটা তোমরা যেখানে যেখানে মনে হবে যে আমার মতো করে আমি নোট ডাউন করব, আমার মতো করে আমি লিখবো, লিখে নিলে সেইটা গিয়ে বাড়িতে কম বেশি 1 দিন একটুখানি মাঝে সাঝে ফাঁকা সময় একটুখানি দেখবে, এবং পরের দিন যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আসবে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসে খাতা দেখে প্র্যাকটিক্যাল করবে।
প্র্যাকটিক্যাল করতে গিয়ে যদি কোথাও কিছু প্রবলেম হয় সেই জায়গাটা কোথাও নোট ডাউন করবে যে স্যারের কাছ দিয়ে আমরা এই জিনিসটা জেনে নেব, সেটা আমি বলে দেবো, বলে দেওয়ার পর আবার নতুন জিনিস আলোচনা হবে, ঠিক আছে? তাহলে আমরা আগের দিনের আলোচনায় আসি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে একটা কম্পিউটার সিস্টেম চালাতে গেলে ন্যূনতম আমাদের 5টা জিনিসের প্রয়োজন। 5টা জিনিস থেকে এই জিনিসটা আমাদের কাছে ম্যান্ডেটরি না। কে ম্যান্ডেটরি না? মানে ইউপিএস আমাকে লাগাতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কেন বাধ্যতামূলক নয়? কারণ এইটা হচ্ছে আমাদের অপশনাল, আমি রাখতেও পারি আবার নাও রাখতে পারি। কিন্তু আর যে 4টে জিনিস আমাকে কম্পালসারি রাখতে হবে। এর মধ্যে মনিটর কাকে বলে? কে বলবে মনিটর কাকে বলে? আগের ক্লাসে ছিল। হ্যাঁ, তাহলে টিভির মতো আমাদের স্ক্রিনে আমরা যখন কম্পিউটারে কাজ করি, আমার সামনে যে টিভির মতো যে অংশটা থাকে সেই টিভিটাকে বলা হয় মনিটর, ঠিক আছে? সিপিইউ কাকে বলে? হ্যাঁ, প্রত্যেকটা কম্পিউটারে দেখো একটা করে নিচে বড় বাক্স আছে, ঠিক আছে? এই বড় কালো বাক্সটার নাম হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে আমাদের মেন পার্ট, একটা কম্পিউটারের মেন পার্ট হচ্ছে সিপিইউ। তারপরে আমি আসছি কিবোর্ড। কিবোর্ড কোনটা? যেটা দিয়ে আমরা টাইপ করি সেটাকে বলা হয় কিবোর্ড। আর মাউস, মাউস কোনটা? যেটা আমরা ডান হাত দিয়ে অপারেট করি, একটা ইঁদুরের মতো দেখতে, যার থেকে নাম হয়েছে মাউস। কিন্তু ওটা কেন না ইঁদুরের মতো ওরকম যায়টায় ওই জন্য, ঠিক আছে? অনেকটা ইঁদুরের নাম থেকেই এসেছে ওর, কিন্তু মাউস, মাউস মানে কি আমরা জানি ইঁদুর, তো সেই জন্য ওর নাম হয়েছে মাউস। এই মাউস আর কিবোর্ড এইটা হচ্ছে আমাদের, এইটা দিয়ে আমরা কম্পিউটারের মধ্যে ইনস্ট্রাকশন দিই কম্পিউটার কি করে কাজ করে। এটা হচ্ছে আই পি ও। এই আইপিওটা কি? আইপিওটা হচ্ছে আই ফর হচ্ছে ইনপুট, আই ফর হচ্ছে ইনপুট। ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে প্রবেশ করানো, নির্দেশ দেওয়া, যা খুশি, তাই তো? ইনপুট। আমরা যদি কম্পিউটারের সামনে বসে থাকি, কম্পিউটার আপনার কাজ করবে? একটা ইউটিউবে সুন্দর একটা গান চালাও, মনে মনে ভাবছি, চলবে? চলবে না তো। তাহলে কি করতে হবে? আমাকে ইউটিউব খুলতে হবে। ইউটিউব খুলে আমি যে গানটা শুনতে পছন্দ করি সেই গানটা আমাকে সার্চ করতে হবে, করে ওখানে প্লে করতে হবে, তবেই তো চলবে। তাহলে আমরা যদি কম্পিউটারের মধ্যে কোনো কিছু ইনপুট না দিই, কম্পিউটার কিন্তু চলবে না। তাহলে কম্পিউটারের থিওরি কি? কম্পিউটারের মধ্যে প্রথম আমাকে কি করতে হবে? ইনপুট দিতে হবে, মানে কোনো নির্দেশ দিতে হবে। বাবা ফ্রি ফায়ার চালু করো, তবে ও চালু হবে কিন্তু, ঠিক আছে? হলো। এবার ইনপুট হওয়ার পর ও কি করে? পি ফর হচ্ছে প্রসেস। পি ফর কি? প্রসেস। প্রসেস মানে কি? বিশ্লেষণ। কম্পিউটারে একটা মস্তিষ্ক আছে, মানুষের যেমন মস্তিষ্ক আছে, জানো তো? আমাদের মাথা আছে। কি কাজ করে মাথা? আমাদের টোটাল শরীরটাকে, আমাদের টোটালটাকে পরিচালনা করে, তাই তো? আমাদের যদি মাথা কাজ না করে, কি আমরা কি দেখি রাস্তায়? দাড়িওয়ালা, চুল কোঁচড়ানো, গায়ে ময়লা, হয়তো দেখা যাচ্ছে পিঠে একটা বড় একটা বোঝা নিয়ে বা ঝোলা নিয়ে ঘুরছে, তাই তো? তার মানে কি? ওর মেন পার্ট কাজ করছে না, তবেই না ওরকম ভাবে কাজ করছে। তো আমাদের তেমনই কম্পিউটারে যদি প্রসেস করার ক্ষমতা না থাকতো, বিশ্লেষণ করার ক্ষমতা না থাকতো, ওকে বলতে যাই ডান দিকে যাও, ও বাঁ দিকে চলে যেত, ঠিক আছে? তার মানে কি? আমি ওকে বলেছি ইউটিউব চালাতে, তবেই না ও ইউটিউব চালাচ্ছে। তার মানে কি? ও কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে আমি ওকে ইউটিউব চালাতে বলেছি, তবেই তো দিচ্ছে আমাকে। তাহলে যখন আমরা ইনপুট দিলাম তখন ও কি করলো? প্রসেস করলো। প্রসেস করলো মানে অ্যানালিসিস করলো, বিশ্লেষণ করলো। সেই প্রসেস করার পর কি করছে? ও আমাদেরকে কি করছে না আউটপুট দিচ্ছে। আউটপুট মানে কি? রেজাল্ট। রেজাল্ট মানে কি? তবেই আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবটা আমার সামনে ওপেন হয়েছে, তাই তো? তাহলে কম্পিউটারের মেন যে কাজ করার থিওরি হচ্ছে আইপিও। আই ফর হচ্ছে ইনপুট, পি ফর হচ্ছে প্রসেস, ও ফর হচ্ছে আউটপুট। তাহলে আমরা ইনপুট দিলে ইনপুটের পর ও প্রসেস করবে, প্রসেস করার পর ও আমাদেরকে আউটপুট দেবে, তাই তো? এটা হচ্ছে কম্পিউটারের ক্যারেক্টার। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবারে আমরা কি করছি না, যা কিছু সব দেখছি মনিটরের মাধ্যমে। আর এর যেটা বলেছিলাম যে মানুষের যেমন ব্রেন আছে, কম্পিউটারেরও ব্রেন আছে, ঠিক আছে? এই ব্রেনটার নাম হচ্ছে সিপিইউ। এই সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং
ইউনিট, ঠিক আছে। তাহলে সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটা হচ্ছে আমাদের মেন পার্ট। এই সিপিইউ যদি না থাকতো তাহলে কিন্তু ও আমাদেরকে আউটপুটও দিতে পারতো না, কোনো তথ্য বিশ্লেষণ করতে পারতো না, কিছুই বুঝতে পারতো না। সেই জন্য সিপিইউ হচ্ছে আমাদের মেন পার্ট কম্পিউটারে। তাহলে সিপিইউটাই আমাদের হচ্ছে, এটা যদি কেউ নিয়ে বাড়ি চলে যাওয়া চলবে না, ঠিক আছে। তাহলে এইটা আমাদের থাকতে হবে। এবারে মনিটর, সিপিইউ আর কিবোর্ড আর মাউস। এবার আমরা জানি কিবোর্ডের মাধ্যমে আমরা টাইপ করি আর মাউসের মাধ্যমে আমরা কার্সার দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে অপারেট করি। কিন্তু আমরা আরেকটা জিনিস লিখেছিলাম যেটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, মানে আমরা বলতে চাইছি এটা না হলে চলবে না। এই চলবে, কেমন চলবে? তার কারণ এটা হচ্ছে ইউপিএস। এই ইউপিএসটা কি কাজ করে? ইউপিএসটা হচ্ছে আমাদের ব্যাটারির কাজ করে। আগে এসো, এই আগে এসো, এখানে এসো, চলে আসো, এখানে চলে আসো। ইউপিএস হচ্ছে, ইউপিএস এর ফুল ফর্ম, চলে আসো চলে আসো। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। ইউপিএস, ইউ ফর হচ্ছে আন ইন্টারাপ্টেড, পি তে হচ্ছে পাওয়ার, এস তে হচ্ছে সাপ্লাই। আমি ফুল ফর্ম পরে লিখে দেবো, এখন দেখার দরকার নেই, আপাতত যেগুলো বলছি একটু বুঝে নাও। এই ইউপিএসটা যদি না হয় তাহলে আমার কি প্রবলেম হবে? না, আমি কম্পিউটার চালাচ্ছি, চালাতে চালাতে হঠাৎ কি হলো, লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হয়ে গেলে কি হবে? আমার এই সিপিইউ বন্ধ হয়ে যাবে। সিপিইউ বন্ধ হয়ে যাওয়ার পর কি হবে? এও বন্ধ হয়ে যাবে, এও বন্ধ হয়ে যাবে, এ বন্ধ, মানে আমার সিস্টেম টোটাল বন্ধ হয়ে গেল। সেই জন্য যাতে হঠাৎ করে লোডশেডিং এ আমার সিস্টেমটা ঝপ করে বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমরা ইউপিএস ব্যবহার করি। বোঝা গেছে ইউপিএস কেন ব্যবহার করি? কোনটা হচ্ছে ইউপিএস? দেখো প্রতিটা কম্পিউটারে একটা ছোট বাক্স আছে, ওই ছোট বাক্সটাকে বলা হচ্ছে ইউপিএস। এর নাম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এর কাজ হলো না লোডশেডিং হয়ে গেলে ও আমাদেরকে পাওয়ার দেয়, সিপিইউ কে পাওয়ার দেয়। এই সিপিইউটা চলতে গেলে পাওয়ার লাগে তো, মানুষ চলতে গেলে লাগে তো, কিছু লাগে, কি লাগে বলো? পাওয়ার লাগে? পাওয়ার লাগে না, মানে ক্ষমতা লাগে, তাই তো। সেই ক্ষমতা আমরা কোথা থেকে পাই? যা যা আমরা খাবার খাই, খাদ্য খাই, সেই খাদ্যটা থেকে আমাদের শক্তি আসে, সেই শক্তি দিয়ে আমরা চলাফেরা করি, তাই তো। আমাকে যদি এক সপ্তাহ না খাওয়া তখন কি হবে? আর গলা থেকে আওয়াজ বেরো না, তখন আমার আওয়াজ শুনতে হবে? শুনতে হবে না, কেন না, আমার তো শক্তি নাই। এরও ঠিক, এ যখন লোডশেডিং হয়ে যাবে তখন ইউপিএস না থাকলে কি হবে? এ বন্ধ হয়ে যাবে, পাওয়ার পাবে না, ওই জন্য বন্ধ হয়ে যাবে। সেই জন্য সিপিইউ কে পাওয়ার সাপ্লাই করতে গেলে আমাদের ইউপিএস সবসময় ইউজ করতে হয়। কিন্তু বাট এটা ম্যান্ডেটারি নয় যে আমাকে ইউপিএস ব্যবহার করতে হবে। এমন অনেক জায়গা আছে যেখানে লোডশেডিং হয় না, আমরা ইউপিএস না ব্যবহার করতে পারি, বা আমার বাড়িতে হয়তো ইনভার্টার আছে, আমরা ইউপিএস ব্যবহার না করতে পারি, তখন আমরা এই চারটে জিনিস ব্যবহার করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে তো? হয়েছে? আগের দিন বুঝতে পারোনি এমন কিছু জায়গা আছে? হ্যাঁ, জিজ্ঞাসা নেই? ডেস্কটপ কাকে বলে? ডেস্কটপ কে বলবে? আগের দিন বলেছিলাম। হোয়াট ইজ ডেস্কটপ? DESKTOP, ডেস্কটপ, ঠিক আছে। ডেস্কটপ কি? ইয়েস, যখন আমরা কম্পিউটার চালু করি, কম্পিউটার চালু করার পর আমার মনিটরের স্ক্রিনে প্রথম যে পার্টটা যেটা হচ্ছে আমাদের সামনে আসে সেটাকে বলা হয় ডেস্কটপ। তাহলে মনিটরের স্ক্রিনটাকে বলা হচ্ছে ডেস্কটপ। এই যে ছোট ছোট যে আইকন থাকে, এর মধ্যে হচ্ছে কি তোমার ফাইল থাকতে পারে, তোমার ফোল্ডার থাকতে পারে, মাই কম্পিউটার থাকতে পারে, দিস পিসি থাকতে পারে, রিসাইকেল বিন থাকতে পারে, এগুলো হচ্ছে সব আইকন, ঠিক আছে। আর একটা কি থাকে, তীর চিহ্ন থাকে, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। তীর চিহ্নটাকে বলা হয় মাউস পয়েন্টার, হলো। আর সবসময় এখান থেকে আমাদের কাজ শুরু হয়, এর নাম হচ্ছে স্টার্ট। স্টার্ট। আর এই যে টোটাল এই যে বারটা ডান দিক থেকে বাম দিক গেছে নিচে, এই বারটাকে বলা হয়, এটা আগের দিন মিস করে গেছি, ঠিক আছে,
টাস্ক বার, ঠিক আছে, এটাকে বলা হয় টাস্ক বার। তাহলে যখন আমরা কম্পিউটার চালু করি, কম্পিউটার চালু করার পর আমাদের সামনে প্রথম যে স্ক্রিনটা আসে সেই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। এটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। আমরা পরবর্তীকালে কি বলবো, এই ডেস্কটপে সেভ করো, তখন তুমি বলবে স্যার ডেস্কটপ, সেটা আবার কি, আমি ডেস্কটপ কি সেটাই জানি না, তাহলে সেভ করবো কি করে। তাহলে ডেস্কটপ বলতে আমাদের সামনের স্ক্রিনটাকে বোঝায়, ঠিক আছে। তো ডেস্কটপ আর মাউসের পয়েন্টার, যেটা তীর চিহ্ন থাকে সেটা মাউসের পয়েন্টার, আর এই ছোট ছোট গুলো হচ্ছে যেগুলো ডেস্কটপে সাজানো থাকে সেগুলো হচ্ছে আইকন, আর নিচে যে বারটা থাকে সেই বারটা হচ্ছে টাস্ক বার, আর বাম দিকের নিচের কোণে এখানে হচ্ছে স্টার্ট বাটন থাকে। এই স্টার্ট বাটন থেকে আমাদের যাবতীয় কাজ সব সময় শুরু হয়, স্টার্ট থেকেই শুরু হয়। তো তাহলে এখানে কম্পিউটারও স্টার্ট থেকে শুরু হয়, ঠিক আছে। আর যদি আমরা স্টার্ট থেকে শুরু না করতে পারি, এইখানে একটা সার্চ বলে ঘর থাকে, সার্চের চিহ্ন কি হয়, মোবাইল যে আমরা যারা ইউজ করি, সার্চের চিহ্ন কি হয়, দূরবীনের ম্যাগনিফাইং গ্লাসের মতো হয়, তো আতস কাঁচের মতো হয় না সার্চের চিহ্ন, তো এখানেও সেই সার্চের চিহ্ন থাকে। এই সার্চটাকে বলা হয়, কেন সার্চটা কি কাজ করে না, আমরা কোনো কিছু খুঁজতে গেলে, ধরো আমরা স্টার্ট থেকে পার্টিকুলার কোনো একটা প্রোগ্রামকে চালু করব, অনেক সময় গিয়ে দেখছি আমার কম্পিউটারের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি সেই স্টার্ট থেকে খুঁজে পাচ্ছি না, তখন আমরা সার্চে গিয়ে সেটাকে টাইপ করলে, কিবোর্ড থেকে টাইপ করলে আমরা পার্টিকুলার যে প্রোগ্রামটাকে খুঁজতে চাইছি সেই স্টার্ট থেকে, এই সার্চ থেকে গিয়ে আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। হয়ে গেল, এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারা নতুন এসেছে, কারা বুঝতে পারেনি, কাদের বলতে হবে বলো। যাদের প্রবলেম আছে জিজ্ঞেস করলে আমি বলে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু বুঝতে পারোনি তো, দেখে নাও। এই আরেকবার একটুখানি ওর জন্য একটুখানি আমি রিক্যাপ করে দিই। এইটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ছবিটা, এখন এদিকে দেখতে হবে না, এখন এদিকে দেখো। এইটার মধ্যে টেবিলের ওপর যে টিভিটা বসানো আছে ওই টিভিটাকে বলা হচ্ছে ডেস্কটপ। কি বললাম? ডেস্কটপ। দেখো আমরা এখানে লিখেছি DESKTOP, ডেস্কটপ। তাহলে টিভিটাকে কি বলছে? ডেস্কটপ বলছি। ডেস্কটপের পর হচ্ছে নিচে দেখো একটা বড় বাক্স আছে, কালো বাক্স আছে, ওই বাক্সটার নাম হচ্ছে, কি লিখেছি, CPU, ঠিক আছে। তাহলে বড় বাক্সটাকে কি বলে? CPU। আর একটা দেখো ছোট বাক্স আছে, ওইখানে দেখো ওই প্রতিটা একটা ছোট 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 কালো বাক্স আছে, ওইটা, ওটা হচ্ছে ইউপিএস। ইউপিএস হলো, তাহলে ইউপিএস। আর একটা আমরা যেটা দিয়ে টাইপ করি সেটাকে কি বলে? KEYBOARD, হ্যাঁ, যেটা দিয়ে টাইপ করি সেটাকে কি বলে? কিবোর্ড। আর আরেকটা দেখো ডান হাতে আছে, কোনটা আছে? এইটা দেখো, এইটা, ঠিক আছে। এইটাকে কি বলে? এইটাকে বলা হচ্ছে মাউস, ঠিক আছে। তাহলে একটা কম্পিউটার সিস্টেমে কটা জিনিসের প্রয়োজন হচ্ছে? 5টা জিনিসের প্রয়োজন হচ্ছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, ঠিক আছে। এর মধ্যে এইটা হচ্ছে আমাদের বলেছি যে এইটা না হলেও হবে, ইউপিএসটা না হলেও হবে। কেন ইউপিএসটা না হলে হবে? যদি আমার বাড়িতে ইনভার্টার থাকে বা যদি আমার ওখানে লোডশেডিং না হয় তাহলে আমরা এই ইউপিএস ইউজ নাও করতে পারি, কিন্তু আমার ন্যূনতম এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, 4টে জিনিস লাগবেই। একটা কম্পিউটার সিস্টেমে 4টে জিনিসের প্রয়োজন হয়, মনিটর, সিপিইউ, কিবোর্ড আর মাউস, এই 4টে জিনিস তোমার লাগবে কম্পিউটার সিস্টেম চালাতে গেলে। তাই কি হচ্ছে, এবারে এর মধ্যে আমরা ইউপিএসটা কেন ব্যবহার করি? ইউপিএস ব্যবহার করি যে আমরা তো গ্রামীণ এলাকায় থাকি, ঠিক আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে ঝড় নেই, বৃষ্টি নেই, দেখা যাচ্ছে কারেন্ট চলে গেল। তুমি একটা কাজ করছিলে, হঠাৎ করে হয়তো দেখা যাচ্ছে আধ ঘন্টা কাজ কেটে একটা কাজ রেডি করেছো, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, টোটাল কাজটা তোমার আধ ঘন্টা খাটুনি চলে গেল, ঠিক আছে। সেইটা যাতে প্রবলেম না হয় সেইটার থেকে বাঁচতে গেলে আমরা এটা ইউপিএসটাকে ব্যবহার করি। ইউপিএস কি কাজ করে? হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, লোডশেডিং হয়ে গেলে তখন ইউপিএস আমাদেরকে পাওয়ার দেয়, আমাদের নয়, মানে সিপিইউ কে পাওয়ার দেয়। সিপিইউ পাওয়ার দিলে সিপিইউ চলে, সিপিইউ চলবে মানে আমার কম্পিউটার সিস্টেম চলবে। সেই জন্য পাওয়ার চলে গেলেও ইউপিএস থেকে আমরা পাওয়ার সাপ্লাই পাই, কিন্তু তার মানে এই নয়
যে যদি সারাদিন লোডশেডিং হয়ে যায় ইউপিএস সারাদিন ব্যাকআপ দেবে। ইউপিএস এর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। নতুন ইউপিএস আমাদের এই সিস্টেমগুলোতে খুব বেশি হলে 25 থেকে 35 মিনিট পর্যন্ত ব্যাকআপ দেবে, ঠিক আছে? তার বেশি কিন্তু ব্যাকআপ দেবে না। তার মানে যদি লোডশেডিং হয়ে যায় তুমি 25 মিনিট থেকে 35 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবে, তারপরে তোমাকে সিস্টেম বন্ধ করতে হবে। যদি তার মধ্যে ইলেকট্রিসিটি চলে না আসে তোমাকে কম্পিউটার কিন্তু শাট ডাউন করতে হবে, আবার ইলেকট্রিসিটি এলে তবে চালাতে হবে। এবার তুমি যদি না চালাও তাহলে কি হবে, ওই ইউপিএস একসময় পাওয়ার দিতে দিতে ওটাও ওর ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে, ও ছেড়ে দেবে, দিলে তোমার সিস্টেম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কাজ, এইটা আমরা এইভাবে কম্পিউটার সিস্টেম চালাই। আর আগের দিন আমরা বলেছিলাম তাহলে সিপিইউর পাওয়ার চালু করতে হবে, ঠিক আছে? চালু করলে আমার কম্পিউটার চালু হয়ে যাবে। তাহলে কি করে কম্পিউটার চালু করব? যেসব সিস্টেমে ইউপিএস দেওয়া আছে, আমাদের সিস্টেমে ইউপিএস দেওয়া আছে, তাহলে আমাকে প্রথমে ইউপিএস অন করতে হবে। ইউপিএস এর সামনে দেখবে একটা সুইচ আছে, ওই ইউপিএস এর সামনের সুইচটাকে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করার পর ইউপিএস এ পাওয়ার আসবে। ইউপিএস এ যখন পাওয়ার এসে গেল তারপর আমাকে কি করতে হবে, সিপিইউ তে আসতে হবে, সিপিইউ পাওয়ার অন করতে হবে। সিপিইউ পাওয়ার অন করলে তবে আমার কম্পিউটার চালু হবে। এবার সিপিইউর মধ্যে দুটো সুইচ থাকে, একটা হচ্ছে ছোট সুইচ আর এটা একটা হচ্ছে বড় সুইচ। সাপোজ মনে করো এটা সিপিইউ, ঠিক আছে? এটা সিপিইউ, এই সিপিইউর বড় সুইচটার নাম হচ্ছে পাওয়ার আর ছোটটার নাম হচ্ছে রিসেট, ঠিক আছে? তাহলে সবসময় আমরা সিপিইউ অন করতে গেলে পাওয়ার অন করতে হয়, একবারই অন একবারই অফ। তাহলে প্রথমে ইউপিএস অন করলাম, তারপর সিপিইউ অন করলাম, করলে আমার কম্পিউটার সিস্টেম চালু হয়ে গেল, ঠিক আছে? কম্পিউটার সিস্টেম চালু হয়ে গেল। আর যদি আমার ইউপিএস না থাকতো তাহলে আমাকে কি করতে হতো, ডাইরেক্ট সিপিইউ অন করলে আমার কম্পিউটার চালু হয়ে যাবে। আর যদি তোমার ইউপিএস এর জায়গায় যদি পাওয়ার অফ করা থাকতো তাহলে ইলেকট্রিক বোর্ডের সুইচ তোমাকে অন করতে হবে, ইলেকট্রিক বোর্ডের সুইচ অন করে তারপর সিপিইউ সুইচ অন করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে সবাই? কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি? আরে বলো, যার বুঝতে পারো বলো। এগুলো বেসিক, এগুলো চেঞ্জ হবে না, এগুলো জানতে হবে। 6 মাস পরে তাকে সিস্টেমে বসিয়ে দিলাম, সে কম্পিউটার অনই করতে পারছে না, তো কম্পিউটার অন না করতে পারলে নিজে নিজে কাজ করবে কি করে? তাহলে কম্পিউটার তাকে নিজে নিজে চালু করতে হবে, নিজে বন্ধ করতে হবে। এবারে আসছি, তাহলে কম্পিউটার আমরা চালু করলাম, এবার কম্পিউটার আমরা বন্ধ করব কি করে? ঠিক আছে, কম্পিউটার আমরা বন্ধ করব কি করে দেখে নাও। আগের দিন এটা বলিনি, আজকে কম্পিউটার কি করে বন্ধ করব দেখে নাও, সবাইকে বলছি। প্রথমে আমাকে স্টার্টে আসতে হবে, এই মাউস পয়েন্টারটা স্টার্টে আনতে হবে। স্টার্টে ক্লিক করলে একটা পাওয়ার আসবে, পাওয়ার সাইনটা এরকম, এইরকম একটা সাইন আসবে, ঠিক আছে? এই পাওয়ারে যখন তুমি ক্লিক করবে তিনটে অপশন আসবে, শাট ডাউন, রিস্টার্ট, ঠিক আছে? আর একটা অনেক সময় আছে হাইবারনেট, আবার হাইবারনেট নাও আসতে পারে, বা স্লিপও আসতে পারে, ঠিক আছে? স্লিপ মানে কি? স্লিপ মানে কম্পিউটার ঘুমায়, জানো তো? ও মাঝে মাঝে ঘুম পায়, তখন ঘুমায়, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তাহলে আমাকে কি করতে হবে না, শাট ডাউনে ক্লিক করতে হবে। তাহলে আমরা কি করে কম্পিউটারকে বন্ধ করছি, মাউসের পয়েন্টারটাকে স্টার্টে নিয়ে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর পাওয়ার আসবে, পাওয়ারে ক্লিক করলাম, পাওয়ারে ক্লিক করার পর তোমার সামনে এই অপশনগুলো আসবে, এর মধ্যে তোমাকে শাট ডাউনে ক্লিক করতে হবে, মাউস নিয়ে গিয়ে শাট ডাউনের উপরে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাকে কম্পিউটার শাট ডাউন হয়ে যাবে। শাট ডাউন হয়ে যাওয়ার পর তখন কি পাওয়ার, সিপিইউ পাওয়ার বন্ধ করতে হবে না বন্ধ করতে হবে না? হ্যাঁ, যখন আমরা কম্পিউটার চালাবো তখনই একমাত্র সিপিইউ পাওয়ার সুইচ অন হবে, কিন্তু যখন আমরা কম্পিউটারের পাওয়ার বন্ধ করব বা শাট ডাউন করব তখন কিন্তু সিপিইউর আর কোনো পাওয়ার বন্ধ হবে না। তাহলে অটোমেটিক্যালি শাট ডাউন হওয়ার সাথে সাথে সিপিইউর পাওয়ার চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে বন্ধ করতে হবে কে, ইউপিএস কে বন্ধ করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে কম্পিউটার অন আর কম্পিউটার বন্ধ এটা আমরা শিখিয়ে দিলাম। এবারে আমরা একটু কিবোর্ড সম্পর্কে বলবো, যেটা আমাদের লাগবে। এই বুঝছি,
আবারও বলছি, যদি কারোর কিছু কোশ্চেন থাকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে? জিজ্ঞাসা না করলে যার মনে যা প্রশ্ন আছে সেই উত্তর কিন্তু পাবে না। কারণ তোমরা কি ভাবছো না ভাবছো আমি তো আর বুঝতে পারছি না। আমাকে প্রশ্ন না করলে আমি তার উত্তর দিতে পারবো না। কিন্তু প্রশ্ন করলে এরকম ব্যাপার নেই যে স্যার খেপে যাবে, খেপে গিয়ে কামড়ে টামড়ে দিতে পারে, এরকম ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করতে পারো। যত জিজ্ঞেস করবে তত বেশি নলেজ তৈরি হবে। আর জিজ্ঞাসা না করলে আমার মনে হবে যে আমি তোমাদেরকে কিছু বলতে পারছি না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার যেটা আমাদের মেন পার্ট সেটা হলো কিবোর্ড, BOARD। এই কিবোর্ডটা আমাদের একটুখানি জানার আছে। কেন জানার আছে? কিবোর্ডটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কিবোর্ডটা অপারেট করতে পারবো না। এখন ধরো আমরা এটা তোমাদের বোঝানোর জন্য করছি, ঠিক আছে? এক্সাক্ট যে এরকম করতে হবে এরকম ব্যাপার নেই। এটা কিন্তু আমাদের মেন পার্ট। যাই হোক, আমি সব বলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আপনি জাস্ট দেখানোর জন্য আমি করছি। এটাই থাক। আচ্ছা, আর এইখানে আছে এই কে কথা বলছে? কে? যা বলার দরকার আমাকে বলো। এবার দেখো, একটা কিবোর্ডে প্রথমে হচ্ছে এই যে বড় কি, একটা দেখবে লম্বা নিচের দিকে একটা কি, এগুলোকে এক একটাকে কি বলে, ঠিক আছে? কিবোর্ডের এক একটা বোতামকে বলা হয় এক একটা কি। কি মানে চাবি হতে পারে, কি মানে বোতাম হতে পারে। তো যেহেতু অনেকগুলো কি থাকে সেই জন্য কিবোর্ড, ঠিক আছে? এই জন্য এর নাম হচ্ছে কিবোর্ড। এক একটা করে অনেকগুলো কিবোর্ড নিয়ে কি নিয়ে বোর্ডটা তৈরি হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ডে প্রথমে থাকে হচ্ছে F1 থেকে F12, F1 থেকে F12 এর নাম কি? এর নাম হচ্ছে ফাংশন কি। এফ দেওয়া ছিল না, সেই জন্য এর নাম হচ্ছে ফাংশন, ঠিক আছে? F1 থেকে F12 পর্যন্ত এর নাম হচ্ছে ফাংশন কি। এটা কি কাজ করে? এটা সচরাচর আমরা কাজ করি না, যারা অপারেটর তারা এটা দিয়ে কাজ করে না। যারা প্রোগ্রামার তারা প্রোগ্রামিং করার জন্য এটা ইউজ করে F1 থেকে F12। কিন্তু এটা কি, এর নাম কি, এটা কি কাজ হয় এটা আমাদের জানা দরকার, কিন্তু এটাতে আমরা কাজ করব না। তাহলে এর নাম হচ্ছে ফাংশন কি, হলো F1 থেকে F12। এরপরে আমরা পাবো 2 নম্বরে হচ্ছে A থেকে Z, তাই তো? A থেকে Z এর নাম কি হচ্ছে কি? অ্যালফাবেট কি। তাহলে আমরা ইংরেজিতে পড়েছি অ্যালফাবেট কাকে বলে, A থেকে Z পর্যন্ত, তাহলে এদেরকে অ্যালফাবেট বলে। তাহলে কিবোর্ডে আমরা A থেকে Z পর্যন্ত পাই, এটাকে বলা হচ্ছে অ্যালফাবেট কি। হয়ে গেল। 3 নম্বরে হচ্ছে 0 to 9, নাম্বার কি বা নিউমেরিক কি, ঠিক আছে? তাহলে
0 to 9 এটাকে বলা হচ্ছে নিউমেরিক, NUMERIC, ঠিক আছে। নিউমেরিক কি? আর একটা হচ্ছে 4 নম্বরে আছে স্পেশাল কি। এখন স্পেশাল কি কোনগুলো? কতগুলো স্পেশাল কির নাম হচ্ছে দেখে নাও। দেখে নাও, এবার আমরা বলেছি যে স্পেশাল কি। স্পেশাল কি কোনগুলো? ইএসসি, ইএসসি আছে একদম কোণে, এটাকে বলা ইএসসি হয়েছে। এন্টার, এন্টার কোথায় থাকে? দুটো দুটো এন্টার থাকে, এই একটা এন্টার থাকবে আর এইখানে একটা এন্টার থাকবে, হয়েছে। এবার আসছি ট্যাব, এইখানে থাকে ট্যাব। আচ্ছা, তারপরে এখানে ট্যাবের পর একটা জিনিস লেখা হয়নি, ক্যাপস লক, ঠিক আছে। ক্যাপস লক, তারপরে এখানে থাকে শিফট, শিফট, এটা হচ্ছে অল্ট, এটা হচ্ছে স্পেস বার, এটা হচ্ছে অল্ট, এটা হচ্ছে CTRL, এটাও CTRL, ঠিক আছে। আচ্ছা, নাম লক, ব্যাকস্পেস, ঠিক আছে। এইখানে থাকে ডিলিট, ডিলিট। আচ্ছা, আচ্ছা এবার আমি একটু বলি, দেখো আমরা কতগুলো স্পেশাল কি এখানে বলেছি। কি বলেছি? অল্ট, CTRL, শিফট, এন্টার। যখন আমরা কিবোর্ডে ছবি এঁকেছি দেখো দুটো CTRL আছে, দুদিকে দুটো CTRL আছে, দুদিকে দুটো অল্ট আছে, দুদিকে দুটো এন্টার আছে। এগুলো দুটো করে কেন? কে বলতে পারবে এগুলো দুটো করে কেন? CTRL দুটো, অল্ট দুটো, শিফট দুটো, ওপারেও শিফট আছে, ওপারেও শিফট আছে, ঠিক আছে। ওই এন্টারের কাছে শিফট আছে, দুটো শিফট, দুটো এন্টার, এগুলো কেন? এবার আমি একটু শুরু করছি, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে আসছি ইএসসি, ইএসসি কে বলা হয় এসকেপ, ঠিক আছে। এসকেপ করা মানে কি? বেরিয়ে যাওয়া, ঠিক আছে। তো মূলত কোনো আমরা একটা প্রোগ্রাম থেকে বেরোনোর জন্য আমরা ইএসসি ব্যবহার করি। ইএসসি কে শর্টকাটে ইএসসি বলে। ইএসসি ফুল ফর্ম হচ্ছে এসকেপ। এসকেপ মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে যখন আমরা গেম খেলি তখন এসকেপ কাজ করে। ওই গেম থেকে বেরোনোর জন্য তখন আমরা ইএসসি স্পেস করি, ইএসসি স্পেস করলে ও তখন অপশন দেয় ডু ইউ এক্সিট, ইয়েস অর নো, ঠিক আছে। তার মানে এসকেপ মানে কোনো প্রোগ্রাম থেকে বেরোনোর জন্য। তারপরে আসি ট্যাব। ট্যাব মানে কি?
ট্যাব মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া, ঠিক আছে? এখান থেকে লাফিয়ে এইখানে, তারপর এখানে, তারপর এখানে। ট্যাব মিন্স হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে ট্যাব আমরা কখন ইউজ করি? একসঙ্গে অনেকটা জায়গা অতিক্রম করার জন্য আমরা ট্যাব ইউজ করি, ঠিক আছে? এবার আসছি ক্যাপস লক। ক্যাপস লক কখন কাজ করে? যখন আমরা বড় হাতের লেখার জন্য। তাহলে ক্যাপস লক কখন ইউজ করি? বড় হাতের লেখার জন্য। বড় হাতের বলতে কি, আমরা ধরো অনেকক্ষণ বড় হাতে লিখবো, ঠিক আছে? ধরো আমরা 5 লাইন বড় হাতে লিখতে হবে, তাহলে 5 লাইন বড় হাতে লিখবো, তখন আমরা ক্যাপস লকটাকে একবার অন করব। যখনই আমরা ক্যাপস লক অন করব মানে চাপবো, চাপলে এই যে দ্বিতীয় লাইট, এই দ্বিতীয় লাইটটা জ্বলবে, ঠিক আছে? একটা কিবোর্ডে 3টে লাইট থাকে, ফার্স্ট লাইট, সেকেন্ড লাইট, এখানে একটা থার্ড লাইট থাকে, ঠিক আছে? কোথায় থাকে? ওই নাম লকের উপর দিকেই থাকবে 3টে লাইট, এদিকে কিন্তু থাকবে না লাইট। লাইট তোমার ডান দিকে নাম লকের উপরে থাকবে 3টে লাইট। যখনই তুমি ক্যাপস লক অন করবে তখন সেকেন্ড লাইট জ্বলবে। সেকেন্ড লাইট জ্বলবে মানে কি, আমাকে ইন্ডিকেট করছে ক্যাপস লক অন হয়ে আছে, ঠিক আছে? ক্যাপস লক অন হয়ে আছে মানে আমি এখন যা কিছু টাইপ করব সব বড় হাতের হবে। বোঝা গেছে? হয়ে গেল। তাহলে ক্যাপস লককে বন্ধ করব কি করে? প্রথমে মেরেছিলাম, প্রথমে যখন চেপেছিলাম, চাপার পর ক্যাপস লক অন হয়েছে, সেকেন্ড লাইট জ্বলেছিল। আবার ক্যাপস লককে একবার চাপবো, চাপলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। তার মানে একবারে অন, একবারে অফ, ঠিক আছে? সেকেন্ড লাইট জ্বলবে, তখন ওই লাইটটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পারবে, তোমার যদি সেকেন্ড লাইট জ্বলে তখন তোমাকে বুঝতে হবে যে আমার ক্যাপস লক অন হয়ে আছে, ঠিক আছে? এই ক্যাপস লক কোথায় ফ্যাক্টর করে? ক্যাপস লক ফ্যাক্টর করে যখন আমরা কোনো কিছু পাসওয়ার্ড ইউজ করি। পাসওয়ার্ড বোঝো তো? প্রত্যেক আমরা অ্যাকাউন্ট যারা ইউজ করি, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, যা কিছু, একটা করে আইডি পাসওয়ার্ড লাগে তো। তো ওই পাসওয়ার্ডে কি যখন বড় হাতে ছোট হাতে মারতে হয় তখন ম্যাটার করে তো। তখন ক্যাপস লক অন আছে, তুমি পাসওয়ার্ড মেরে দিলে, তোমার পাসওয়ার্ড ছোট হাতের ছিল, তখন বলবে যে ডাজ নট ম্যাচ, এরকম বলবে, মানে ওইটা তোমার পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করছে না, কেননা ছোট হাতে ছিল, তুমি বড় হাতে মেরেছো। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাপস লক ম্যাটার করে। তাহলে ক্যাপস লক একবার অন, একবার অফ। একবার চাপলে অন হবে, আর একবার চাপলে অনটা থাকলে বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ থাকে তাহলে অন হবে। হয়ে গেল। শিফট। শিফট হচ্ছে বড় হাতের লেখার জন্য, বড় হাতের লেখার জন্য। তাহলে শিফট ও বড় হাতের লেখার জন্য ব্যবহার হচ্ছে, আবার ক্যাপস লক ও বড় হাতের লেখার জন্য ব্যবহার হচ্ছে। কিন্তু না না না, এইটা শুধু ইন্ডিকেট করে ক্যাপস লকের জন্য, ঠিক আছে? শিফট যখন প্রেস করবে তখন কিন্তু এটা ইন্ডিকেট করবে না। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তার জন্য আমি বলছি। শিফট হচ্ছে যখন তুমি ইউজ করবে, শিফটকে চেপে ধরতে হবে, শিফটটাকে চেপে ধরে থাকতে হবে। ধরো আমি এ এ এ চাই, আমার এ, আমি শিফট চেপে ধরে এ মারবো, তখন আমার এটা হচ্ছে বড় হাতের পড়বে। আমি কি করেছি? শিফট চেপে ধরে এ মেরেছি, তখন এটা বড় হাতের পড়েছে। আমি শিফট ছেড়ে দিয়ে মেরেছি, তখন এটা ছোট হাতের পড়েছে। বোঝা গেছে? এইবারে আমরা কি করছি, ক্যাপস লক অন করা ছিল, তার উপর শিফট চেপে ধরেছি, তাহলে ক্যাপস লক অন করা থাকলে কি পড়ার কথা? বড় হাতের পড়ার কথা তো। শিফট চেপে ধরে মেরেছি, তখন কিন্তু বড় হাতে না পড়ে তার উল্টো পড়বে, ছোট হাতে পড়বে। কেন বলো? যা থাকবে তার উল্টো কাজ হবে। ক্যাপস লক যদি অন থাকে, সেই অবস্থায় তুমি যদি শিফট মারো, যা থাকবে তার উল্টো হবে। মানে এটা বড় হাতে পড়ার কথা, এটা ছোট হাতে পড়বে। যদি তুমি জেড মারো, জেডটা বড় হাতে পড়ার কথা, ছোট হাতে পড়বে। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার ক্যাপস লক অন আছে। এমনিতেই তুমি বুঝতে পারবে যে আমার সেকেন্ড লাইট জ্বলছে, কিন্তু তবুও যদি মনে হয় যে আমার শিফট মারা সত্ত্বেও ছোট হাতের পড়ছে, তখন বুঝতে হবে যে আমার ক্যাপস লক অন হয়ে আছে। বোঝা গেছে? এবার কথা হচ্ছে, তাহলে এই শিফট আর এই শিফট কি সেম কাজ করে? হ্যাঁ, সেম কাজ করে। দুদিকের শিফট সেম কাজ করে, দুদিকের অল্টার সেম কাজ করে, দুদিকের কন্ট্রোল সেম কাজ করে, দুদিকের এন্টার সেম কাজ করে। তাহলে এটা আমরা কেন, আমরা নয় মানে কেন এটা দুটো করে ইউজ হচ্ছে? কিছুই না,
শুধুমাত্র আমাদের নিজেদের ভালো মানে সুবিধা ব্যবহারের সুবিধার কারণে এটা দুটো করে দেওয়া হয়েছে। দুটো শিফট একই কাজ করে, দুটো এন্টার একই কাজ করে, দুটো কন্ট্রোল একই কাজ করে, দুটো অল্ট একই কাজ করে। এবারে যখন আমরা বাঁ হাতে টাইপ করি তখন ডান হাতে শিফট ধরি, যখন আমরা ডান হাতে টাইপ করি তখন বাঁ হাতে শিফট ধরি। বোঝা গেছে? যখন এদিকের কন্ট্রোল চেপে ধরি তখন ডান হাতে এদিকে কাজ করি, যখন এদিকের কন্ট্রোল চেপে ধরি তখন বাঁ হাতে এদিকে কাজ করি। বোঝা গেছে? তাহলে ট্যাব লাফি যাওয়ার জন্য, ক্যাপস লক বড় হাতে লেখার জন্য, শিফট বড় হাতে লেখার জন্য শিফটের আরেকটা ব্যবহার আছে। শিফটের আরেকটা ব্যবহার আছে, এটা জেনে নাও। কিবোর্ডে দেখবে কিছু কিতে দুটো করে অক্ষর আছে। এইটা একটা কি, এইটা কিতে, এই কিতে দুটো অক্ষর আছে। কি আছে? একটা আছে 7 আর একটা আছে অ্যান্ড চিহ্ন, তাই তো? তাহলে এইখানে আমরা কখন কোনটা ইউজ করলে কোনটা পড়বে? যদি আমার অ্যান্ড এর প্রয়োজন হয় তাহলে আমাকে শিফট চাপতে হবে। শিফট চাপলে তখন আমার উপরে যেটা আছে সেইটা পড়বে। ধরো 2 আছে, @রেট অফ আছে, তাহলে আমাকে যদি @রেট অফ ইউজ করতে হয় তখন আমাকে শিফট চেপে মারতে হবে। শিফট চেপে ধরে যখন আমরা 2 প্রেস করব তখন কিন্তু 2 পড়বে না, তখন আমাকে @রেট অফ পড়বে। কিন্তু শিফট ছেড়ে দিয়ে যখন আমরা 2 প্রেস করব তখন আমার 2টা পড়বে। তাহলে শিফটের দুটো কাজ, একটা হচ্ছে বড় হাতের লেখার জন্য, আর একটা হচ্ছে যে সমস্ত কিতে ডাবল অক্ষর আছে তাদের ওপরের অক্ষরগুলো প্রেস করার জন্য। কিছু কিতে দেখবে ডাবল অক্ষর আছে, সেইগুলোর যদি ওপরের অক্ষরকে আমরা আনতে চাই তখন আমাকে শিফট ইউজ করতে হবে। হলো। আরেকটা হচ্ছে শিফট কি, শিফট আমরা কখন ইউজ করি? যখন আমরা বড় হাতের ছোট হাতের মিলিয়ে লিখি। ধরো আমরা নাম লিখছি JUGDIA, এখানে যেটা বড় হাতে ছিল, তাহলে এবার আমাকে বলো, এই এদিকে যেটা বড় হাতে ছিল এইটা হচ্ছে, আমি বড় হাতে লিখতে গেলে আমি শিফট চেপে যে মেরেছিলাম, কবার ইউজ হয়েছে যে একবার, শিফট চেপে মেরেছি। তুমি বললে কেন স্যার, এখানে ক্যাপস লক মারলে কি প্রবলেম হতো? ভালো করে বোঝো। ক্যাপস লক কে একবার অন করলাম, ক্যাপস লক অন হলো, তারপরে যে মারলাম, বড় হাতে যে পড়লো, আবার আমাকে ছোট হাতে লেখার জন্য আবার ক্যাপস লককে বন্ধ করতে হবে, তারপর আমাকে ছোট হাতে লিখতে হবে। তাহলে ক্যাপস লককে কবার ব্যবহার করতে হচ্ছে? 2বার। তাহলে একটা যে মারতে গিয়ে আমাকে 3বার, একবার যে মারবো, একবার ক্যাপস লক অন করবো, একবার ক্যাপস লক বন্ধ করবো, 3বার মারতে হলো। আমি শুধু শিফট চেপে একবার যে মারবো, কবার ইউজ হলো? একবারই যে ইউজ হলো। তাহলে যখন আমরা শুধুমাত্র একটা অক্ষর বড় হাতের করবো তখন আমরা শিফট ইউজ করবো। বোঝা গেছে? প্রথম অক্ষরটা বড় হাতের হবে, শিফট চেপে মেজে নেবো, নিয়ে শিফট ছেড়ে দিয়ে বাকিটা টাইপ করবো, ছোট হাতে হয়ে যাবে। বোঝা গেছে? কিন্তু যখন আমরা একটানা অনেকক্ষণ বড় হাতে লিখতে হবে তখন আমরা ক্যাপস লকটাকে অন করে এবার কন্টিনিউ লিখছি, কন্টিনিউ বড় হাতে পড়ছে। বোঝা গেছে শিফট আর ক্যাপস লকের মধ্যে তফাৎ? হয়ে গেল। এবার আসছি স্পেস বার। স্পেস বার কি করে? স্পেস বার হচ্ছে দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ দেওয়ার জন্য। সাপোজ মনে করো আমরা লিখছি POST, পোস্ট, তারপর অফিস, তাহলে পোস্ট আর অফিস এর মাঝখানে একটা গ্যাপ আছে না? এই গ্যাপটা দেওয়ার জন্য আমরা এই স্পেস বার ব্যবহার করি। তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে কবার স্পেস বার পড়বে? গ্রামাটিক্যালে একবার পড়বে, একবার। লিখলাম পোস্ট স্পেস অফিস, তাহলে পোস্ট আর অফিসের মধ্যে একটা গ্যাপ হয়ে গেল। এই একটা গ্যাপের জন্য স্পেস বার ইউজ হচ্ছে। এবার তুমি যতবার কিন্তু স্পেস বার মারবে ততবার কিন্তু ও সরে 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 এরকম চলে যাবে। তাহলে আমরা তো বলেছিলাম যে লাফিয়ে লাফিয়ে যায়, তাহলে স্পেস বার আর ট্যাবের মধ্যে কি তফাৎ? এখান থেকে আমার এই পর্যন্ত যেতে দেখাচ্ছে 20 বার স্পেস বার মারতে হবে, আমি সেখানে একবার ট্যাব মারবো, তাহলে কোনটা আমার সময় সংক্ষেপ হবে? সেই জন্য আমরা ট্যাব ইউজ করি। তাহলে ট্যাব আর স্পেস বারের মধ্যে তফাৎ বোঝা গেছে। যখন আমরা অনেকটা লাফানোর চেষ্টা করব বা অনেকটা গ্যাপ দেবো তখন আমরা ট্যাব ইউজ করব, কিন্তু যখন আমরা অল্প অল্প গ্যাপ দেবো তখন আমরা স্পেস বার ইউজ করব।
বোঝা গেছে? হয়ে গেল। তাহলে এসকেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট বলে দিয়েছি, স্পেস বার বলে দিয়েছি। সিটিআরএল স্পেশাল কাজ করে, অল্ট স্পেশাল কাজ করে। এটা কখন কাজ করে আমরা বলে দেবো। এই কন্ট্রোল এস মারো, কন্ট্রোল সি মারো, কন্ট্রোল এক্স মারো, সেটা আমরা বলে দেবো। ঠিক আছে? যখন বলবো তখনই একমাত্র ইউজ হবে। এই অল্ট F4 মারো, তখনই ইউজ হবে, বাকি সময় কিন্তু ইউজ হবে না। হ্যাঁ বলো, আর কে কিছু বলছে? হ্যাঁ বলো 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 বলো। শাট ডাউন হয়ে যায়? তাই? হ্যাঁ তাই? তাহলে হতে পারে হয়তো, ঠিক আছে। হ্যাঁ হয়, অল্ট প্লাস F4 মারলে শাটডাউন হয়, কিন্তু ওটা আমরা পরে আসছি। ওই যেগুলো আমরা স্পেশাল কাজ করি সেই জন্য আমরা এখন এগুলোকে বলছি না, ঠিক আছে? এখন একসঙ্গে অনেক মাথার মধ্যে দিলে এই জিনিসটা, আমাদের যেগুলো লাগবে সেইগুলো আমরা বলছি। বিশেষ করে লিখতে গেলে ট্যাব, ক্যাপস লক, শিফট, ঠিক আছে, স্পেস বার, এন্টার। এন্টার হচ্ছে পরের লাইনে যাওয়ার জন্য, পরের লাইনে যাওয়ার জন্য এন্টার ইউজ করে। আমি একটা লাইন লিখছি, তার পরের লাইনে যাব, এন্টার মারলে নিচের লাইনে নেমে যাবে, ঠিক আছে? হয়ে গেল। আর এবার হচ্ছে এইখানে বলেছিলাম ডিলিট আর ব্যাকস্পেস। ডিলিট আর ব্যাকস্পেস, ডিলিটে মোছার জন্য ব্যবহার হয়, ব্যাকস্পেস মোছার জন্য ব্যবহার হয়। হলো? কিন্তু ডিলিট আর ব্যাকস্পেসের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ আছে? যখন আমরা লিখি তখন দেখবে স্ক্রিনে এরকম একটা আই লেখা থাকে, আই। যখন আমরা কোনো কিছু লিখি তখন দেখবে লেখা চলাকালীন স্ক্রিনে একটা আই দপদপ করে। এটাকে তখন কিন্তু মাউসের পয়েন্টার বলে না, এইটা হলো মাউসের পয়েন্টার। আর লেখার সময় যখন আই থাকে এটাকে বলা হয় কার্সার, ঠিক আছে? তাহলে কার্সার আর মাউন্টের পয়েন্টারের মধ্যে তফাৎ কি? নর্মাল সময়ে যদি তীর চিহ্ন থাকে সেটা হলো মাউসের পয়েন্টার, আর লেখার সময় যেটা আই এর মতো ডিপ 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 করে সেটাকে বলা হয় কার্সার, ঠিক আছে? এই কার্সারটা যখন আমরা ব্যাকস্পেস ইউজ করব, এদিকে দেখে নাও, এটা কিন্তু ভাইটাল জিনিস। ব্যাকস্পেস ইউজ করব তখন ও এই দিক থেকে এইদিকে মুছবে। কোন দিক থেকে মুছবে? ডান দিক থেকে বাম দিকে মুছবে। তাহলে কার্সার এখানে টিকটিক করছিল, আমি ব্যাকস্পেস মেরেছি, প্রথমে ই মুছে গেল, আবার ব্যাকস্পেস মেরেছি, সি মুছে গেল, আবার ব্যাকস্পেস মেরেছি, আই মুছে গেল। তাহলে এইভাবে ডান দিক থেকে মুছতে মুছতে আসবে। কিন্তু ডিলিটেও আমরা বলেছি ডিলিটেও মুছে। ডিলিট কখন মুছবে? ডিলিটে হচ্ছে পোস্ট অফিস। কার্সারটা এখানে ছিল, এখানে এইখানে ছিল। যখন আমি ডিলিট মেরেছি প্রথমে এ মুছবে, তারপর ডিলিট মেরেছি এ মুছবে, তারপর মেরেছি এ মুছবে, তারপর এ পাই, তারপর এ। তাহলে এ কোন দিক দিয়ে মুছছে? বাম দিক থেকে ডান দিকে। তাহলে ডিলিট আর ব্যাকস্পেসের মধ্যে তফাৎ কি? ব্যাকস্পেস মেরে আমরা ডান দিক থেকে বাম দিকের জিনিস মুছতে পারবো, আর ডিলিট ইউজ করলে আমরা বাম দিক থেকে ডান দিকের জিনিস মুছতে পারবো। দুটো ডাইরেকশন চেঞ্জ, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন তফাৎ। এইবারে হচ্ছে, আচ্ছা এই এন্টার আর এই এন্টার কখন কাজ করে? আমরা ব্যাংকে অনেকেই গেছি, ব্যাংকে কি হয়? ব্যাংকে প্যারাগ্রাফ লেখে যারা কাজ করে, তারা কি করে? শুধু সংখ্যা লেখে, ঠিক আছে? লাখ লাখ কোটি কোটি, তারা শুধু সারাদিন দেখো সংখ্যা লিখছে। তো সংখ্যা লেখার জন্য এইটা হচ্ছে আমাদের বেস্ট ওয়ে, বেস্ট ওয়ে। আচ্ছা এখানে ভালো করে বুঝো, ওপরের দিকে দেখবে 1 2 3 4 5 6 7 8, এইভাবে 9 0 পর গেছে। আর এদিকের কিবোর্ডে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 0 এন্টার, ঠিক আছে? এবার আমাকে একটা সিম্পল হইতে বলো, আমি যদি একের পরে 0 মারতে চাই তাহলে আমাকে হাত একবার একে মারলাম, তারপর 0 এখানে আছে এখানে মারবো, তাহলে আমাকে হাতটা এতটা টানতে হলো। এখানে হলে 1 মারলাম, এই 0 মারলাম, তাহলে আমার হাত কতটা গেল? এইটুকুনি গেলেই ডাইরেকশন গেলে হয়ে যাবে। সেই জন্য যারা দেখবে ব্যাংকে কাজ করে তারা এইটুকুনি কিবোর্ড ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেন না? শুধুমাত্র নিউমেরিক সংখ্যাগুলো তাড়াতাড়ি ইউজ করার জন্য। তারা কিন্তু এই সংখ্যাগুলো ইউজ করে না, এগুলো কিন্তু সেম কাজ করে। এখানেও এক যা কাজ করবে এখানেও এক সেম কাজ করে, কিন্তু এটা মারতে গেলে অনেকটা ডিস্টেন্স লাগে, অনেকটা সময় লাগবে। সেই জন্য ওরা কি করে? এই কিবোর্ডটাকে ইউজ করে। এই কিবোর্ডটা কখন ইউজ হয়?
এইখানে যে আমরা বলেছিলাম সেকেন্ড লাইট আর ফার্স্ট লাইট কি ছিল, ফার্স্ট লাইট হচ্ছে নাম লকে, এই যে কিটা আছে এর নাম হচ্ছে নাম লক। এই নাম লক একবার অন করলে দেখবে ফার্স্ট কিবোর্ডের ফার্স্ট লাইট জ্বলছে, নাম লকের উপরে একটা লাইট আছে ওই লাইটটা জ্বলছে, এই লাইটটা জ্বলছে মানে এই পার্টটা অন আছে, এখানে তুমি যে কটা কি আছে সব কটা কাজ করবে। নাম লকটাকে তুমি একবার চাপলে এই লাইটটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল মানে এই পার্টটা আর কাজ করবে না, মানে এই পার্টটা বন্ধ হয়ে গেল। তাহলে এই পার্টটাকে অ্যাক্টিভ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে নাম লকটাকে অন করতে হবে, অন করে নিলে প্রথম লাইটটা জ্বলে গেল। এবার তুমি এখান থেকে যা ইউজ করবে এন্টার 1 2 3 4 0 যোগ বিয়োগ গুণ ভাগ যা ইউজ করবে সব ইউজ হবে। কিন্তু যদি নাম লক বন্ধ থাকে তাহলে এখানে কোনো কি কাজ করবে না, তখন সব এই ধরনের কি গুলোকে কাজ করতে হবে। বোঝা গেছে নাম লক কি কাজ করে আর এই দিকের কি এর সঙ্গে এই দিকের কি নিউমেরিক কি তফাৎ, বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে আমাদের তফাৎ। তাহলে এই এন্টার ও এন্টার সেম কাজ করে, শুধুমাত্র আমাদের কাজের সুবিধার জন্য দুদিকে শিফট, দুদিকে এন্টার, দুদিকে সিটিআরএল, দুদিকে অল্ট এইগুলো ব্যবহার করা হয়, আর কিছুই না, শুধু আমাদের কাজের সুবিধার জন্য। কিন্তু এই কিবোর্ডটাকে চালাতে গেলে মূলত আমাদের এই জিনিসগুলো আমাকে জানতে হবে, যে ট্যাব কি কাজ করে, ক্যাপস লক কি কাজ করে, শিফট কি করে কাজ করে, মুছবো কি করে, ওপরের লাইনে যাবো কি করে, নিচের লাইনে নামবো কি করে, একটা কিদের দুটো করে কি আছে সেগুলোকে ইউজ করবো কি করে, এইটা হচ্ছে আমাদের কিবোর্ড অপারেটিং। এই সেম জিনিসটাই তোমরা যে কিবোর্ডে কাজ করবে সেই কিবোর্ডটাই দেখবে সেম আছে, একই আছে। হ্যাঁ, আর এই চারটে হচ্ছে ডাইরেকশন, এটা হচ্ছে ডাইরেকশন, এটা হচ্ছে আপ অ্যারো কি, এটা হচ্ছে ডাউন অ্যারো কি, এটা লেফট অ্যারো কি, এটা রাইট অ্যারো কি, ডান দিকে যাওয়ার জন্য, বাম দিকে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য, নিচে নামার জন্য, ঠিক আছে? এটা চারটে ডাইরেকশনাল কি কাজ করে। আর এখানে দুটো আরো 3-4টে কি আছে, এগুলো স্পেশাল কাজ করে, এগুলো না জানলেও, ঠিক আছে? ডিলিট ছাড়াও হোম আছে, এন্ড আছে, এখানে আমরা লিখেছিলাম হোম এন্ড, ঠিক আছে? হোম মূলত লাইনের প্রথমে যাওয়ার জন্য, হোম মানে কি বাড়ি, তাহলে লাইনের প্রথমে যাওয়ার জন্য হোম ইউজ হয়, আর এন্ড মানে কি শেষ, তাহলে লাইনের শেষে যাওয়ার জন্য এন্ড ব্যবহার করা হয়, ঠিক আছে? এইটা হলো আমাদের এই স্পেশাল কি আর কিবোর্ড অপারেটিং এর, এটা হলো মেন পার্ট, ঠিক আছে? এবার কারো কিছু প্রশ্ন আছে, কারো কিছু জিজ্ঞাসা আছে, বলো, যতটা বলেছি কিছু জিজ্ঞাসা আছে, কারো কিছু জিজ্ঞাসা নেই? এবার আমরা বলবো পেইন্ট বলবো, পেইন্ট আগের দিন আমরা পেইন্টে করেছিলাম, এবার আমরা পেইন্ট বলবো, ঠিক আছে? মোটামুটি এটা বোঝা গেছে তো? কিবোর্ড আমি বলবো না, যদি এবারে লিখতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে কিবোর্ড প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। এসকেপ মানে বেরিয়ে যাওয়া। ধরো তুমি একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রাম থেকে বেরোতে চাইছো, কি ধরো মনে করো আমি একটা গান শুনছি বা একটা ভিডিওস দেখছি, ঠিক আছে? ওখান থেকে বেরোবো, এসকেপ মারলে বেরিয়ে যাবে। বিশেষ করে গেম খেলার ক্ষেত্রে এসকেপ ব্যবহার করা, তুমি গেম খেলতে খেলতে হঠাৎ করে হয়তো দেখা যাচ্ছে ডাক পাক পড়েছে, বেরিয়ে যাবো, এসকেপ মারলে ও তখন অপশন দেবে, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, এন্টার করলে ইয়েস, আর নো করলে না, ঠিক আছে? তার মানে এসকেপ মানে বেরোনোর জন্য, ঠিক আছে? ঠিক আছে মুচি, এই কিবোর্ডটা বলার ছিল, এটা একটা ভাইটাল জিনিস, কারণ এই কিবোর্ডটা আমাদের লাগবে। এই মাউসের কাটা বাটন কে বলবে? মাউসের লেফট বাটন আর রাইট বাটনের মধ্যে কি তফাৎ বলো, বলো বলো, যে বলবে জোরে জোরে বলো। মাউসের 3টে বাটন, লেফট বাটন, রাইট বাটন আর স্কাল বাটন। লেফট মানে হচ্ছে তোমার যেটা বাম দিক, এইটা হচ্ছে লেফট, এইটা হচ্ছে রাইট, তাহলে এইটা ক্লিক করলে হচ্ছে লেফট ক্লিক হবে, এইটা ক্লিক করলে রাইট ক্লিক হবে, ঠিক আছে? আর মাঝখানে চাকাটা ঘোরালে ওটা স্ক্রল হবে। তাহলে লেফট বাটনে আমরা সবসময় এটা দিয়ে কাজ করি, আর বিশেষ বিশেষ সময়ে তখন এইটা দিয়ে কাজ করি। হলো, আমাদের ক্লিক মানে হচ্ছে লেফট ক্লিক বুঝতে হবে, আর যেখানে যেখানে রাইট ক্লিক হবে সেখানে আমরা বলে দেবো যে রাইট ক্লিক, ঠিক আছে? লেফট ক্লিকে ডবল ক্লিক করা যায়, কিন্তু রাইট ক্লিকে ডবল ক্লিক করা যায় না। বোঝা গেছে?
মূলত 80 থেকে 90% কাজ আমরা লেফট ক্লিক দিয়ে করি, আর বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করি। এবারে এই টুলস এর মধ্যে কি আছে? প্রথমে আছে পেন্সিল। পেন্সিল কি কাজ করে? পেন্সিল দিয়ে যেমন আমরা আঁকি, এখানেও আমরা পেন্সিল দিয়ে আঁকতে পারবো। লিখছি আকার আকার, ঠিক আছে? তো আমরা পেন্সিল দিয়ে এটাকে ইউজ করতে পারবো। হলো পেন্সিলের পর দেখবে এরকম একটা, এই আসতে একটা মগ আছে, মগ, ঠিক আছে? এটাকে বলা হয় ফিল উইথ কালার। ফিল উইথ কালার কি কাজ করে? ধরো একটা শেপের মধ্যে আমরা রং দিয়ে ভর্তি করব, ঠিক আছে? তখন এইটাকে ইউজ করতে হবে। হয়ে গেল ফিল উইথ কালার। এবারে এরপরে দেখবে একটা এ আছে, এ। এটা কি কাজ করে? এটা হচ্ছে নাম হলো টিএক্সটি, টেক্সট। টেক্সট কি কাজ করে? কোনো টেক্সট লেখার জন্য। তার মানে আমরা যদি পেন্টের মধ্যে কোনো কিছু টাইপ করতে যাই, তখন আমাকে এতে ক্লিক করতে হবে। তখন আমাকে কি করতে হবে? এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে টাইপ করতে পারবো। কিন্তু যতক্ষণ না আমরা এতে ক্লিক করব, ততক্ষণ কিবোর্ড থেকে টাইপ করলে কিন্তু এখানে কোনো টাইপ পড়বে না। হয়ে গেছে? তাহলে আমরা যদি পেন্টের মধ্যে ধরো কোনো কিছু লিখতে চাই, তখন আমরা এতে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কার্সার এলো, এবার আমি লিখতে পারি, ঠিক আছে? যা খুশি লিখতে পারি। লিখলাম, লেখার পর বাইরে ক্লিক করব, করলে এই লেখাটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে কোনো টেক্সট লেখার জন্য আমরা এতে ইউজ করছি। এর নাম কি? এর নাম হচ্ছে টেক্সট। হলো টেক্সট। টেক্সটের পর এবার আসছি, এই সাইনটা দেখে নাও। এটার নাম হচ্ছে ইরেজার। ইরেজার কি কাজ করে? ইরেজ করে, মানে মোছে। তাহলে আমরা ধরো কোনো কিছু একটা ড্রয়িং করেছি, ধরো আমি একটা রেখা এঁকেছি, এই রেখাটাকে মুছতে গেলে আমাকে কি করতে হবে? এখানে ইরেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এর উপর এনে ঘষতে হবে, ঘষে ঘষে এটাকে মুছতে হবে। হয়ে গেল? এর দুটো অপশন আছে। দুটো অপশন বলতে কি? ইরেজার বড় করব আর ইরেজার ছোট করব। ইরেজার বড় করতে গেলে CTRL প্লাস প্লাস চিহ্ন, আর ছোট করতে গেলে বড় থেকে CTRL প্লাস মাইনাস সাইন। তাহলে ইরেজারকে বড় করব কি করে দেখে নাও। এই সবাই একটুখানি দেখো, দেখতে পাচ্ছ সবাই? এইখানে দেখো, ইরেজারে ক্লিক করেছি, কতটুকুনি আছে ইরেজার? এইটুকুনি আছে। ইরেজার বড় হয়ে যাচ্ছে, দেখে নাও, বড় হয়েছে। তাহলে আমি ধরো এইখানে একটা কোনো কিছু একটা লিখেছিলাম, এইটা লিখেছিলাম, এবার এটাকে আমরা ইরেজার দিয়ে মুছছি। এখন মুছতে সুবিধা না যদি আমার এরকম থাকতো? এবার আমি মুছতে পারবো? হ্যাঁ, এবার মুছতে গেলে দেখো দূরবীন দিয়ে দেখতে হবে, এই একটু তখন আমাদের কি করতে হবে? ইরেজারকে বড় করতে হবে, করে মুছতে হবে। হয়ে গেল? তাহলে মোছা বোঝা গেছে। ইরেজার কি করে বড় করে? ইরেজার বড় করতে গেলে CTRL, তার সঙ্গে প্লাস দেওয়া আছে, মানে একসঙ্গে প্লাস সাইন। কোন দিকের প্লাস সাইন? নামলকের দিকে প্লাস সাইন। এটা প্লাস কেন দেওয়া আছে? দুটো একসঙ্গে চাপতে হবে বলে, তাই। কিবোর্ডে কটা প্লাস থাকে বলেছি? দুটো প্লাস, একটা
ওপরের দিকে থাকে, একটা নাম লকের দিকে থাকে। নাম লকের দিকে প্লাস সাইন মারতে হবে। প্লাস সাইন আর সিটিআরএল দুটো একসঙ্গে চাপলে রবার বড় হবে, রবার ছোট করব। সিটিআরএল আর মাইনাস দুটো একসঙ্গে চাপলে বড় রবার থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে ইরেজার ছোট হতে বড় কি করে করে? কন্ট্রোল প্লাস প্লাসে ইরেজার বড়, কন্ট্রোল প্লাস মাইনাসে ইরেজার ছোট, হয়ে গেল ছোট। এছাড়া আর একটা উপায় আছে। কি উপায় আছে? ধরো আমি মুছবো না, কি করে দেখো? এবার আমি বললাম মোছো, তুমি বলবে ও স্যার এ তো মুছতে গেলে আমার এক বেলা লেগে যাবে, আমি কাজ করবো কি করে, তাই নাকি? তখন আর একটা উপায় আমরা ইউজ করি, সেটা হলো কন্ট্রোল জেড ইউজ করা যায়। আর একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে, দেখে নাও, সিলেক্টে ক্লিক করবো। সিলেক্ট, সিলেক্ট দেখেছো? এই সিলেক্ট, এই সিলেক্ট, সিলেক্টে ক্লিক করলাম, এর চারদিকে একটা ঘর টানলাম, টেনেছি, ডিলিট হয়েছে কি? হয়নি। এবার কিবোর্ড থেকে ডিলিট মারবো। কতক্ষণ লাগলো? অনেকক্ষণ হয়েছে। এবার যদি আমি ইরেজার দিয়ে মুছতাম, ভালো করে দেখো কি করে ব্যাকে আনলাম। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ইজ ইকুয়াল টু ওয়ান স্টেপ ব্যাক। তাহলে অনেকক্ষণ লাগলো। সেখানে আমরা সিলেক্ট করলাম, চারদিকে ঘর টানলাম, কিবোর্ড থেকে ডিলিট মারলাম, আবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট মারলাম, চলে গেল। এটাও ইরেজারের কাজ করছে, কিন্তু সিলেক্ট করে ডিলিট করা হচ্ছে আমার সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য। সেই জন্য এটাকে বলা, এরকম একটা ঘর দেখতে পাবে, এটাকে বলা হচ্ছে সিলেক্ট, ঠিক আছে? এই সিলেক্টটা ক্লিক করবে, করে যতটুকুনিকে সিলেক্ট করা দরকার সিলেক্ট করবে, করে কিবোর্ড থেকে ডিলিট মারবে, মারলে ও মুছে যাবে। আচ্ছা, হয়ে গেল। ইরেজারের পর ছিল একটা হচ্ছে ডফার, ডফার মতো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এর নাম হচ্ছে, এইখানে আছে এই জায়গাটা, এর নাম হচ্ছে কালার পিকার, COLOR, কালার PICKER, কালার পিকার। কালার পিকার কি কাজ করে? কালার পিকার কাজ করে হচ্ছে, ধরো আমি এইখানে কোনো একটা অবজেক্টের মধ্যে একটা কালার ইউজ করেছি, সেম কালারটা আমি এখানে ইউজ করতে চাই, কিন্তু এখানে যে কালারটা ইউজ করেছি আমার এই কালার প্যালেটের মধ্যে আমি সেই কালারটাকে ধরতে পারছি না। এটা হচ্ছে আমার কালার প্যালেট, এখানে অনেক অনেক রং আছে, এখান থেকে আমরা কি রং ইউজ করেছি আমি বুঝতে পারছি না। এইখানে আমি একটা কালার ইউজ করেছি, সেম রংটাই আমি এখানে ইউজ করতে চাইছি, কিন্তু এইখানে যে কালারটা আমি ইউজ করেছি এইখানে কোথায় আছে আমি বুঝতে পারছি না। তখন আমি কি করব, এই কালার পিকারটাকে ক্লিক করব, করে এর উপর ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এই কালারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর ফিল উইথ কালার দিয়ে এর উপর ক্লিক করব, সেম রংটাই এখানে এসে বসে যাবে, ঠিক আছে? তাহলে কালার পিকার কাজ কি কাজ করে? নির্দিষ্ট কালারকে পিক করার জন্য, নির্দিষ্ট কালারকে তোলার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? হয়ে গেল। এরপরে আছে আতস কাঁচ, দ্যাট ইজ হচ্ছে ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার কি কাজ করে? ম্যাগনিফায়ার কি কাজ করে? এই আতস কাঁচ কি কাজ করে? ছোট জিনিসকে বড় করে দেখে। তাহলে আমি কোনো লেখা বা কোনো আঁকাকে বড় করে দেখতে চাইছি, তখন আমরা ম্যাগনিফায়ার ক্লিক করে এই স্ক্রিনের উপর যতবার ক্লিক করব জুম আউট হয়ে যাবে, মানে বড় করে দেখাবে, ঠিক আছে? তাহলে দেখে নাও, এটা ম্যাগনিফায়ার। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।